হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেরজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের তৃতীয় যে অধ্যায় আছে, ঠিক আছে, যে সরকারের বিভিন্ন রূপ, এই অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। আজকে আলোচনা করব যে গণতন্ত্র কাকে বলা হয়, গণতন্ত্রের সংজ্ঞা এবং এই গণতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে, ঠিক আছে। তাহলে তোমাদের আগে জানতে হবে যে এই যে তোমাদের তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ, এই অধ্যায় থেকে টোটাল কত নম্বর পরীক্ষায় আসবে। তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টারে এই তৃতীয় অধ্যায় থেকে 2 মার্কসের একটা এসিকিউ কোশ্চেন আসবে, আর একটা বড় কোশ্চেন আসবে, সেটা হচ্ছে 6 নম্বরের। টোটাল 8 মার্কস তোমাদের এই তৃতীয় অধ্যায় থেকে থাকছে। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে 2 মার্কসের কোশ্চেনগুলি তোমাদের এই অধ্যায় থেকে শিখতে হবে, আর 6 মার্কসের জন্য এই অধ্যায়টি পড়তে হবে। বোঝা গেল? তাহলে দেখো দেখো তোমাদের প্রথমে জানতে হবে এই যে গণতন্ত্র, এই গণতন্ত্র কাকে বলা হয়। তোমাদের 2 মার্কসের কোশ্চেন আসতেই পারে। বা গণতন্ত্রের সংজ্ঞা, যে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের কি সংজ্ঞা দিয়েছেন, এভাবে কোশ্চেন আসতে পারে তোমাদের 2 মার্কসে, ঠিক আছে। আর তার আগে তোমাদের জানতে হবে এই গণতন্ত্র, এর গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি, ঠিক আছে। মনে রাখবে যে গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি, আর এই ডেমোক্রেসি মানেই হচ্ছে গণতন্ত্র। তাহলে এই যে ডেমোক্রেসি বা গণতন্ত্র, এই শব্দটা প্রথম কোথায় ব্যবহৃত হয়েছিল? মনে রাখবে গ্রিসে। গ্রিস নামক দেশে কিন্তু সর্বপ্রথম পঞ্চম, ঠিক আছে, খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে এই গণতন্ত্র শব্দটা ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে। গ্রিকরাই প্রথম কিন্তু এই গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি কথাটা শব্দটা ব্যবহার করে। মনে থাকবে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে কোথায়? গ্রিসে। গ্রিস নামক দেশে গ্রিকরাই প্রথম এই শব্দটি ব্যবহার করেছিল। তাহলে কে বলতে কারা এবং কবে এই ডেমোক্রেসি বা গণতন্ত্র শব্দটি ব্যবহার করে, এটা যদি কোশ্চেন আসে তোমরা লিখতে পারবে যে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গ্রিস নামক দেশে, সেই গ্রিসের যে লোকরা, সেই গ্রিসের যে বাসিন্দারা, তাদের কি বলা হয়? গ্রিক। যারা গ্রিসে বসবাস করে তাদেরকে বলা হয় গ্রিক। যেমন ভারতে যারা বসবাস করে তাদেরকে বলা হয় ভারতীয়। তেমন গ্রিসের লোকেরাই অর্থাৎ গ্রিকরাই প্রথম এই গণতন্ত্র বা ডেমোক্রেসি কথাটা ব্যবহার করেছিল। এবার তোমাদের জানতে হবে যে এই ডেমোক্রেসি হচ্ছে একটা ইংরেজি প্রতিশব্দ। এর উৎপত্তি কোত্থেকে হয়? যে এই ডেমোক্রেসি কথাটা দুটি আর কি গ্রিক শব্দ থেকে আসে, ঠিক আছে। সেই দুটি গ্রিক শব্দ কি কি? একটা হচ্ছে ডেমোস, একটা হচ্ছে ক্র্যাটাস, ঠিক আছে। ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ, আর ক্র্যাটাস শব্দের অর্থ হচ্ছে শাসন। তাহলে ব্যুৎপত্তিগত অর্থে জনগণের শাসন, ঠিক আছে। ডেমোক্রেসি মানে জনগণের শাসন, এটা মনে রাখবে। তাহলে এবার দেখবো যে গণতন্ত্র কাকে বলে, ঠিক আছে। আমি যেগুলি বললাম মাত্র এগুলি কিন্তু তোমরা লিখে রাখো, ঠিক আছে। এখন এই সংজ্ঞাটাও লিখে রাখো যে গণতন্ত্র কাকে বলে। এটা যদি তোমাদের 2 মার্কসের আসে তাহলে তোমরা কি লিখবে? দেখো, গণতন্ত্র হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে সরকার গঠন ও পরিচালনায়, ঠিক আছে, এখানে একটা ও হবে, তোমরা লিখে নিও। সরকার গঠন ও পরিচালনায় জনগণের অংশগ্রহণ থাকে এবং সরকার তার কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকে, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি। তাহলে মনে থাকবে যে ডেমোক্রেসি বা গণতন্ত্র কাকে বলা হয়। যে গণতন্ত্র হচ্ছে, যদি কোশ্চেন আসে যে গণতন্ত্র কি বা গণতন্ত্র বলতে কি বোঝো বা গণতন্ত্র কাকে বলে, এটা তোমরা লিখতে পারো যে গণতন্ত্র হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে সরকার গঠন ও পরিচালনায় জনগণের অংশগ্রহণ থাকে, ঠিক আছে। সরকার যে গঠন হবে, সরকার যে গঠিত হবে, সেখানে জনগণের অংশগ্রহণ থাকতে হবে। যেমন ভারত, ভারত একটি গণতান্ত্রিক দেশ। কিভাবে গণতান্ত্রিক দেশ? যে ভারতের যে সরকার গঠিত হয় সেখানে কিন্তু জনগণের অংশগ্রহণ থাকে। কিভাবে? যে আমরা ভোটের মাধ্যমে সরকারের যে প্রতিনিধি থাকে। সরকার কাকে বলা হয়? যে সরকার বলতে বোঝায় হচ্ছে যে আমাদের ভারতে যে যেমন সরকার আছে, রাজ্য সরকার আছে, কেন্দ্র সরকার আছে। কেন্দ্র সরকার বলতে প্রধানমন্ত্রী এবং তার তার যে মন্ত্রী পরিষদ আছে, ঠিক আছে। আর রাজ্য সরকার বলতে মুখ্যমন্ত্রী আছে একটা রাজ্যের মধ্যে, আর তার যে মন্ত্রী পরিষদ, তাদেরকে বলা হয় রাজ্য সরকার। তাহলে এই যে সরকার আছে, ঠিক আছে, এখানে কেন্দ্রের ক্ষেত্রে বোঝাচ্ছে। তাহলে এখানে যে কেন্দ্রে প্রধানমন্ত্রী আছে এবং তার যে মন্ত্রী পরিষদ আছে, তারা কিভাবে যায়? তারা লোকসভা নির্বাচনে আমরা ভোট দিয়ে তারপরে প্রতিনিধি পাঠাই, তারপরে সেখানের মধ্যে সরকার গঠন হয়। তাহলে জনগণের ভোটের মাধ্যমে কি হয়? যে প্রাপ্ত বয়স্কের ভোটের মাধ্যমে তারপরে আমাদের জনগণের অংশগ্রহণ থাকে সেখানে, তারপরে সরকার গঠিত হয়। তাহলে এটাই বলছে। তাহলে জনগণের অংশগ্রহণ থাকে এবং সরকার তার কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকে। এমন না যে জনগণের কাছে সরকার দায়বদ্ধ থাকবে না, সরকার জনগণের জন্যই তো কাজ করে, তাই না? তাহলে সেটাই বলছে, সেটাই হচ্ছে গণতান্ত্রিক দেশ। কিন্তু যেমন সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া না, নর্থ কোরিয়া, নর্থ কোরিয়া এমন একটি দেশ যেটা কিন্তু তারা নিজে বলে দেশটি গণতান্ত্রিক দেশ, কিন্তু আসলে কিন্তু সেটি গণতান্ত্রিক দেশ নয়।
কিম জং উন বর্তমানে আছে সেখানে, বলা যায় ডিক্টেটরি, একটাই পার্টি আছে কিন্তু নিজেদের দেশকে কি বলে, তারা একটা গণতান্ত্রিক দেশ। আসলে কিন্তু সেই দেশটি গণতান্ত্রিক দেশ নয়, ঠিক আছে। নর্থ কোরিয়া গণতান্ত্রিক দেশ নয়, কিন্তু নিজেরা বলে গণতান্ত্রিক দেশ, নিজেরাই জানে। আচ্ছা দেখো, এখন এই গণতন্ত্র সম্পর্কে অনেকে নিজের দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করেছেন এই গণতন্ত্রকে, ঠিক আছে। তাহলে কে কি বলেছেন তোমাদের সংজ্ঞা আসতে পারে, ঠিক আছে, যে আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র কি, যদি কোশ্চেন আসে, বা আব্রাহাম লিঙ্কনের প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি দাও, কোশ্চেন যদি আসে, তাহলে তোমরা কি লিখবে, যে আব্রাহাম লিঙ্কন কে ছিলেন, মনে রাখবে যে আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে, প্রাক্তন রাষ্ট্রপতি। এই আব্রাহাম লিঙ্কন আমেরিকার রাষ্ট্রপতি ছিল, ঠিক আছে। তাহলে কে বোঝা গেল, তিনি কি বলেছেন যে গণতন্ত্র কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যদি কোনো গুরুত্বপূর্ণ যদি সংজ্ঞা হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে এই আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা। তাহলে তিনি কি বলেছেন যে গণতন্ত্র কাকে বলা হয়, যে তার মতে গণতন্ত্র হলো জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থা, ঠিক আছে। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, ঠিক আছে। তোমরা হয়তো এই কথাটা শুনেছো যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তাহলে এই যে কথাটা, এটার বাংলাই হচ্ছে যে গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা এবং জনগণের জন্য শাসন, ঠিক আছে, জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থা। তাহলে গভর্নমেন্ট অফ দ্য পিপল, অফ দ্য পিপল মানে জনগণের, বাই দ্য পিপল মানে জনগণের দ্বারা, ঠিক আছে, বাই মানে দ্বারা, তাহলে বাই দ্য পিপল মানে জনগণের দ্বারা, এবং ফর দ্য পিপল মানে জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থা, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আব্রাহাম লিঙ্কন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞা। নেক্সট দেখো, যে এভি ডাইসির মতে, এভি ডাইসি কিভাবে এই গণতন্ত্রকে সংজ্ঞায়িত করেছেন, যে এভি ডাইসির মতে গণতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যেখানে জনসংখ্যার এক বড় অংশ শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে। তাহলে গণতন্ত্র সম্পর্কে তোমরা একটা আইডিয়া পেয়েছো, গণতন্ত্র হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানটায় কি থাকবে, যেখানে সরাসরি জনগণ অংশগ্রহণ করে থাকবে, ঠিক আছে। তাহলে এভি ডাইসির মতে গণতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যেখানে জনসংখ্যার এক বড় অংশ আর কি শাসন কার্যে অংশগ্রহণ করে। তারপরে দেখো যে রবার্ট ডাল কি বলেছেন যে গণতন্ত্র কাকে বলা হয়, যে রবার্ট ডালের মতে গণতন্ত্র হলো বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর মধ্যে সমঝোতার প্রক্রিয়া। তাহলে রবার্ট ডাল বলেছেন যে গণতন্ত্র কি, যে গণতন্ত্র হলো বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর মধ্যে সমঝোতার প্রক্রিয়া। বোঝা গেল। তাহলে এটা হয়ে গেল গণতন্ত্রের সংজ্ঞা। যদি শুধু লেখা থাকে যে পরীক্ষার মধ্যে যে গণতন্ত্র কাকে বলে বা গণতন্ত্র কি, তাহলে তোমরা এটা দিবে, ঠিক আছে। আর যদি চাই যে আব্রাহাম লিঙ্ক প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি দাও, তাহলে এটা দিয়ে দিবে, বা এভি ডাইসির প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি লিখো, তাহলে এটা দিবে। বোঝা গেল। তাহলে এখন দেখবো যে এই গণতন্ত্রের বৈশিষ্ট্য, ঠিক আছে, কিছু ফিচার্স অফ ডেমোক্রেসি। তাহলে প্রথমে এখানে লিখে দিচ্ছি, তারপরে এক এক করে আলোচনা করছি। এখন দেখো যে গণতন্ত্রের বৈশিষ্ট্য, দেখো যেমন আমরা মানুষের যেমন বৈশিষ্ট্য, আমাদের দুটি চোখ আছে, আমাদের দুটি হাত আছে, দুটি পা আছে, আমরা চলাচল করতে পারি, ঠিক তেমনই গণতন্ত্রের বৈশিষ্ট্য কি। একটা দেশ যে গণতান্ত্রিক দেশ কি না, তা আমরা কিভাবে বুঝবো, তার 5টি বৈশিষ্ট্য দেখো আমরা এখন বুঝবো, ঠিক আছে। দেখো ফার্স্ট হচ্ছে জনগণের সার্বভৌমিকতা। এখানে জনগণের সার্বভৌমিকতা, তোমাদের এই শব্দটার মানে জানতে হবে। তোমরা অনেকে এই সার্বভৌমিকতাটার মানেটা বুঝতে পারো না, ঠিক আছে। আমি আগের ক্লাসে বলেছি এই সার্বভৌমিকতা মানে হচ্ছে সর্বশক্তি, সর্বক্ষমতা সম্পন্ন, ঠিক আছে, সর্বশক্তিমান। যেমন আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ একটা সার্বভৌম প্রতিষ্ঠান। এর মানে কি, এর মানে হচ্ছে আমাদের দেশ হচ্ছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত একটা শক্তিশালী বা ক্ষমতাশালী প্রতিষ্ঠান, ঠিক আছে। তেমনি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের বা গণতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে জনগণের সার্বভৌমিকতা। এখানে দেশের মধ্যে জনগণই সবার ঊর্ধ্বে থাকবে, ঠিক আছে। তাহলে জনগণের প্রাধান্য কিন্তু গণতান্ত্রিক দেশে বা গণতন্ত্রে কিন্তু আর কি জনগণের স্থানই ঊর্ধ্বে থাকে, সেটাই হচ্ছে জনগণের সার্বভৌমিকতা। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক সাম্য। রাজনৈতিক সাম্য কিন্তু গণতন্ত্রের আরেকটি বৈশিষ্ট্য। কি হবে, গণতান্ত্রিক দেশে কিন্তু কি থাকতে হবে, যে রাজনৈতিক সাম্য থাকতে হবে। রাজনৈতিক সাম্য বলতে সরকার গঠন, সরকার আর কি নির্বাচনের ক্ষেত্রে, ঠিক আছে, আর কি
তারপরে ভোটাধিকারের ক্ষেত্রে সকলে কিন্তু সমান সুযোগ সুবিধা দিতে হবে, ঠিক আছে? যে এমন হলো যে দেশের কিছু সংখ্যক মানুষ ভোট দিতে পারবে বা কিছু সংখ্যক মানুষ আর কি সরকার গঠন করতে পারবে আর কিছু সংখ্যক মানুষ সরকার গঠনে অংশগ্রহণ করতে পারবে না, সেটা কিন্তু না, ঠিক আছে? দেশের সকল মানুষ কিন্তু সমান সুযোগ সুবিধা, ঠিক আছে? সমান সুযোগ সুবিধা। সাম্য মানে কি? তোমাদের প্রথম চ্যাপ্টারে কিন্তু পড়িয়েছিলাম সাম্য, সমান সুযোগ সুবিধা প্রদান, ঠিক আছে? তাহলে দেশের সকল নাগরিক রাজনৈতিক ক্ষেত্রেই হচ্ছে, রাজনৈতিক মানেই হচ্ছে সরকার গঠন, সরকার পরিচালনা আর কি, ভোট দানে অংশগ্রহণ, সেখানে কিন্তু সমান সুযোগ সুবিধা ভোগ করবে। সেটাই হচ্ছে গণতন্ত্রের আরেকটি বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে আইনের অনুশাসন বা রুল অফ ল। এই আইনের অনুশাসন বা রুল অফ ল কিন্তু গণতন্ত্রের আরেকটি বৈশিষ্ট্য। যে এই আইনের অনুশাসন বা রুল অফ ল মানে হচ্ছে যে আইনই হচ্ছে সর্বোচ্চ ঊর্ধ্বে থাকবে, ঠিক আছে? আইনের অধীনে সকলেই কিন্তু সমান, ঠিক আছে? আইনের দৃষ্টিতে সবাই সমান, এটাই হচ্ছে রুল অফ ল এর আর কি মূল কথা বা মূল নীতি, ঠিক আছে? যে ধনী কোনো ব্যক্তি, তিনি কোনো অপরাধ করলো, তার শাস্তি আলাদা, তার শাস্তি কম, এবং একজন দরিদ্র ব্যক্তি এমন কোনো অপরাধ করলো তার শাস্তি বেশি, সেটা কিন্তু না, ঠিক আছে? আইনের দৃষ্টিতে সকলেই সমান, ঠিক আছে? আইনই ঊর্ধ্বে থাকবে, সেটাই হচ্ছে রুল অফ ল। তাহলে গণতন্ত্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আইনের অনুশাসন বা রুল অফ ল। 4 নম্বর হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচন। তাহলে জনপ্রতিনিধি নির্বাচন কিন্তু এই গণতন্ত্রের আরেকটি বৈশিষ্ট্য। কারণ দেশের সকল জনগণই কিন্তু সরকার আর কি গঠন করতে পারবে না, পারবে? দেশের সবাই মিলে কি দেশ চালাবে একটা? এটা হয়? সরকার বানাতে পারবে কেউ? পারবে না। সেজন্য জনপ্রতিনিধি অর্থাৎ হচ্ছে যেমন আমাদের সরকার, কেন্দ্র সরকারে কে কে আছে? কেন্দ্র সরকার বলতে প্রধানমন্ত্রী এবং তার যে মন্ত্রী পরিষদ, মন্ত্রীরা আছে, তারা হচ্ছে সরকার, তারা আমাদের দেশকে পরিচালনা করছে, ঠিক আছে? তাহলে এই যে সরকার, এই সরকারের যে মন্ত্রীরা, তারা কিভাবে নির্বাচিত হয়? জনগণের দ্বারা, জনগণের প্রতিনিধি হয়ে তারা যায়। আমরা ভোটের মাধ্যমে আর কি জনপ্রতিনিধিকে নির্বাচিত করি। যেমন কোনো একটা লোকসভা নির্বাচনে কি হয় যে 5 বছর পর পর লোকসভা নির্বাচন হয়। 2024 সালেও কি হয়েছিল যে লোকসভা নির্বাচন হয়েছিল। তখন 18 বছরের ঊর্ধ্বে তোমরা সবাই কি করছিলে? তোমরা হয়তো যাদের 18 বছর বয়স হয়েছে তোমরা ভোট দিতে গিয়েছিলে, ঠিক আছে? কারো কারো হয়নি, বেশিরভাগেরই ক্লাস 11 এ যারা পড়ছো তোমাদের 18 বছর হয়নি, তাহলে তোমরা পরে বুঝবে। এখন জেনে নাও যে 18 বছরের ঊর্ধ্বে সবাই ভোট দিতে যায়, ঠিক আছে? তাহলে তখন ভোট দিয়ে জনপ্রতিনিধিকে নির্বাচিত করা হয়। তারপরে সেই জনপ্রতিনিধি, যেমন লোকসভা নির্বাচনে আমরা এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টকে নির্বাচিত করি, তারা গিয়ে তারপরে মন্ত্রিসভার সদস্য হন, ঠিক আছে? প্রধানমন্ত্রী একটা লিস্ট তৈরি করেন কাকে কাকে তার মন্ত্রিসভার মধ্যে রাখবে, তারপর তারা আর কি সরকার গঠন করে। তাহলে এই যে জনপ্রতিনিধি, তাহলে জনপ্রতিনিধি নির্বাচনও কিন্তু এই গণতান্ত্রিক দেশের বা গণতন্ত্রের একটা প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে? নেক্সট হচ্ছে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। এখানে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের অর্থ হচ্ছে সর্বজনীন অর্থাৎ একটা দেশের মধ্যে ধনী দরিদ্র, তারপরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের কিন্তু ভোটাধিকার থাকতে হবে, ঠিক আছে? সকল প্রাপ্তবয়স্কের ভোটাধিকার থাকতে হবে, সেটাকেই বলা হচ্ছে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। এমন না যে শুধু পুরুষরাই ভোট দিতে পারবে, মহিলারা ভোট দিতে পারবে না। এমন না যে ধনী ব্যক্তিরাই ভোট দিতে পারবে, দরিদ্ররা পারবে না, ঠিক আছে? এমন না যে শিক্ষিত ব্যক্তিরাই ভোট দিতে পারবে আর অশিক্ষিত লোকেরা ভোট দিতে পারবে না, এমন কিন্তু না। দেশের সমস্ত লোক, সেটা শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ লিঙ্গ ভিত্তির উপর নির্ভর করে সকলেই কিন্তু ভোট দিতে পারবে। সেটাই হচ্ছে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। সেটা যখন একটা দেশের মধ্যে থাকবে তখন সেটা হচ্ছে গণতান্ত্রিক দেশ বা গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য রূপে স্বীকৃতি পায়। বোঝা গেল? তাহলে এই যে জনগণের সার্বভৌমিকতা আমাদের দেশে আছে, ভারতে রাজনৈতিক সাম্য আছে, আইনের অনুশাসন বা রুল অফ ল, তারপরে জনপ্রতিনিধি নির্বাচন এবং সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কিন্তু আমাদের দেশে স্বীকৃত হয়েছে। তাহলে তোমাদের আমি ফার্স্ট সেমিস্টারে পড়িয়েছিলাম যে 18 বছর বয়সে কিন্তু আমরা ভোট দিতে যাই, ঠিক আছে? 18 বছর হলে আমাদের ভোটাধিকার হয়ে যায়, ঠিক আছে? আমরা ভোট দেওয়ার জন্য এলিজিবল হয়ে যাই। তাহলে এই যে 18 বছর বয়স হওয়া, সেটা কিন্তু 1988 সাল থেকে হয়, ঠিক আছে? 1988 সালে একটা অ্যাক্ট পাস হয়, সেটা
61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বা 1988 সালে 61তম সংবিধান সংশোধনী হয়। তারপর থেকে 18 বছর বয়স হলেই কিন্তু আমরা ভোট দিতে পারি। আর তার আগে, এই 1988 সালের আগে কিন্তু যাদের বয়স 21 থাকতো তারাই কিন্তু ভোট দিতে পারতো, ঠিক আছে। বলে দিলাম যে 21 বছর বয়সে কিন্তু আগে মানুষ ভোট দিতে পারতো, কিন্তু 1988 সালে 61তম সংবিধান সংশোধনী হয়, তারপরে কিন্তু 18 বছরই এখন আমরা ভোট দিতে পারি, এটা তোমরা জানো। তাহলে এই ছিল গণতন্ত্রের বৈশিষ্ট্য। তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এই গণতন্ত্রের সম্পর্কে আরেকটু পড়ানো বাকি আছে তোমাদের, সেটা হচ্ছে গণতন্ত্রের প্রকারভেদ, ঠিক আছে। দুই প্রকারের গণতন্ত্র হয়, একটা প্রত্যক্ষ গণতন্ত্র অর্থাৎ ডাইরেক্ট ডেমোক্রেসি, একটা ইনডাইরেক্ট ডেমোক্রেসি অর্থাৎ পরোক্ষ গণতন্ত্র, ঠিক আছে। সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব। একবার আলোচনা করলে তোমাদের গুলিয়ে যাবে, আর বেশি বড় হয়ে গেলে ভিডিও তোমরা দেখতে চাও না, ঠিক আছে, বোর হয়ে যাও। তাহলে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।